খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ বিডিবিএল, একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সাথে সমঝোতা স্মারক সই। সরকারি কেনাকাটায় বেড়েছে বড় প্রতিষ্ঠানের আধিপত্য, প্রতিযোগিতা বাড়লে সাশ্রয় হবে 40% পর্যন্ত মত বিশেষজ্ঞের। সহজে ঋণ পেতে চামড়া ব্যবসায়ীদের জন্য সুপারিশ করবে শিল্প মন্ত্রণালয়, ঈদের আগেই ব্যবস্থা জানালেন মন্ত্রী। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। খেলাপি ঋণ আদায় করতে না পেরে এবার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। রোববার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে ব্যাংক দুইটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। একীভূত হলে গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেড় যুগ আগে দুটি বিপর্যস্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে গঠন করা হয়েছিল বিডিবিএল। কার্যক্রম শুরুর দেড় দশক শেষে গেল ডিসেম্বরে প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ ২,৩১৩ কোটি টাকা, যার মধ্যে ৯৮২ কোটি টাকা বা ৪২%ই খেলাপি। ভালো নয় বাকি সব আর্থিক সূচকও। ধুঁকতে থাকা সেই বিডিবিএল এবার একীভূত হচ্ছে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালীর সঙ্গে। বিডিবিএল এর যে অভিজ্ঞতা সেটা হচ্ছে লঙ্গার এন্ডে শিল্প ব্যাংক এবং শিল্পায়নে এগুলো কাজ করে। সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি শিল্পায়নে ভূমিকা থাকা উচিত। বিডিবিএল এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে, সুতরাং এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। গেল মার্চে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের চুক্তির পরই একই উদ্যোগ শুরু করে সোনালী আর বিডিবিএল। এরপর এপ্রিলে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিলে একীভূতকরণের কার্যক্রম শুরু হয়। চুক্তি শেষে দুই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, একীভূত হলেও বিডিবিএল এর কোনো কর্মী চাকরি হারাবেন না। এটা কি সম্ভব যে 6 মাসে আমি 34 থেকে 5 বা 10 বা 15-তে আসবো? এটা একটা সরকারের সিদ্ধান্ত, বোথ আর স্টেট ওন্ড ব্যাংক। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। গেল এপ্রিলে কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। একই মাসে নানা সংকটে জর্জরিত ন্যাশনাল ব্যাংককে ইউসিবির সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। আর ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত বেসিকের দায়িত্ব দেওয়া হয় সিটি ব্যাংকের সাথে। যদিও এরই মধ্যে একীভূতকরণ কার্যক্রমে আপত্তি জানিয়েছে ন্যাশনাল ও বেসিক দুই ব্যাংকই। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা নিশ্চিত হলে 40% পর্যন্ত টাকা বাঁচানো সম্ভব, কিন্তু এই পদ্ধতিতে ত্রুটির কারণে বেড়েছে বড় প্রতিষ্ঠানের আধিপত্য। রোববার রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবি আয়োজিত সেমিনারে এমনই মত দিয়েছেন গবেষকরা। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের চেয়ে বিদেশিরা বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। প্রতি বছরই $2,500 কোটি খরচ হয় সরকারি প্রকল্প ও বিভিন্ন কেনাকাটায়, যা জিডিপির 6%। এই প্রক্রিয়ায় জবাবদিহি বাড়াতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু করা হয়। কিন্তু প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে বাতিল হয়। সেই সঙ্গে অনভিজ্ঞতার কারণে কাজ পান না নতুন ঠিকাদাররা। রোববার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সেমিনারে বক্তারা বলেন, সরকারি নিলামে গড়ে 2টি প্রতিষ্ঠান অংশ নেয়। বড় 5 ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বেড়েছে 21%। কিন্তু প্রতিযোগিতা না থাকায় কাজের মান কমছে, বাড়ছে টাকার অপচয়। আপনি 100 কোটি টাকা দিয়ে এখন যে প্রকিউরমেন্টটা করেন, আপনি যদি পিওর কম্পিটিশন আনেন তাহলে এখান থেকে 40 কোটি টাকা আপনি সেভ করতে পারেন। আলোচনায় বলা হয়, করছাড় সহ নানা রকম সুবিধা পাচ্ছে বিদেশি ঠিকাদাররা। নির্মাণ সামগ্রীর দামের সঙ্গে প্রকল্পের মূল্য সমন্বয় না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। কন্ট্রাক্টর আর 10 বছর পরে ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। এখনও 2-4 জন যারা আছেন সময়ের টানে আছেন। তার আগে আপনি সঠিক মূল্যে সঠিক কাজটা সঠিক লক্ষ্যে করতে দেন। পিডিবি $10,000 ইন্টারন্যাশনাল টেন্ডার, বাংলাদেশি ডলার ইজ হার্ড আর্নিং মানি। আপনি কোন জায়গায় ইন্টারন্যাশনাল টেন্ডার করবেন, ইউ হ্যাভ টু ডিসাইড, মানে আপনাকে কেয়ারফুলি ডিসাইড করতে হবে।
সরকারি ক্রয় আইনের দুর্বলতা স্বীকার করেন ক্রয় কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী আশ্বাস দেন যৌক্তিক দাবি মানা হবে। আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই যে নীতি নির্ধারক পর্যায়ে আমরা এই বিষয়গুলোকে যথাযথ মর্যাদা দিতে চাই এবং তার মধ্যে যেটি বাস্তবায়ন করা সম্ভব। আমি শুনেছি অনেকগুলো কথা। সেমিনারে জানানো হয় সরকারি ক্রয় প্রক্রিয়া শেষ করতে গড়ে 53 দিন সময় লাগে, যা 10 বছর আগেও ছিল 100 দিন। সময় কমায় বছরে সাশ্রয় হচ্ছে $100 কোটি বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এজন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। রোববার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প খাতের এক টাস্কফোর্স সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাভারের চামড়া শিল্প নগরীর জমির মূল্য পরিশোধে সময় আর বাড়ানো হবে না। পরিবেশ বান্ধব করতে সাভারের চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে, কিন্তু এখনও নিশ্চিত হয়নি আদর্শ কর্মপরিবেশ। উন্নয়ন হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের, ফলে পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি রপ্তানি বাণিজ্যে ভালো করা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উন্নয়নে টাস্কফোর্স গঠন করে সরকার। রোববার সপ্তমবারের মতো বৈঠকে বসে টাস্কফোর্স। সভায় টানের মালিকরা বলেন, সাভারের চামড়া শিল্পনগরীতে বিসিকের জমির মূল্য অনেকটাই পরিশোধ করা হয়েছে। বাকি 200 কোটি টাকায় 31 মের মধ্যে পরিশোধ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু নগরীর সিইটিপি মানসম্পন্ন না হওয়ায় বৈশ্বিক বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মালিকদের আর্থিক অবস্থার উন্নয়নে ব্যাংক ঋণের দাবি তাদের। কেউ যদি 31 মে দিতে না পারে তাহলে সে 5% বা 10% সেই ইন্টারেস্ট আপনার দিয়ে দিবে, কিন্তু আপনার জরিমানা তো এখানে আপনার কোনোভাবেই প্রাসঙ্গিক না। কমপ্লেক্সের কারণে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না, এই ইনফরমেশন মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আছে, টিভিতে আছে যে আমরা 20% কমে বিক্রি করতে বাধ্য হচ্ছি, কারণ কমপ্লেক্সগুলো কাস্টমার আসতেছে না, তা আমার তো পুঁজি নাই। শিল্পমন্ত্রী জানান, টাকা পরিশোধের সময় বাড়ানো হবে না, তবে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতকরণে যাতে অর্থ সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করা হবে। এটা আসন্ন ঈদ আছে, আমাদের কোরবানি ঈদ আছে, তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্পের সমৃদ্ধি এটাই আমাদের দরকার, তাদেরকে আমরা সহযোগিতা দেবো সর্বাত্মক। সভায় কোরবানির বাড়তি চাপ মোকাবেলায় ঈদের পরবর্তী 7 দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া অনুপ্রবেশ রোধ করার বিষয়েও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা ঋণ সুবিধা চাচ্ছেন ব্যাংকিং খাত থেকে, বাড়তি আরও ঋণ আপনাদের দরকার, আপনারা এমনটা বলছেন, কিন্তু আমরা দেখছি যে ট্যানারি শিল্পে যারা ব্যবসা করছেন তাদের মধ্যেই কিন্তু ঋণ খেলাপির পরিমাণ কিন্তু অনেক বেশি। এমন অবস্থায় এই যে নতুন করে যে ঋণ দেয়া, সেই ঋণ নিয়ে ভালো ব্যবসা করার সেই যুক্তিটা আপনাদের কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বলছেন যে ঋণ খেলাপির প্রবণতা আমাদের মাঝে বেশি, আসলে এটা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংকের যে গত বছরের যে রিপোর্ট, সেখানে ট্যানারি খাতে বাংলা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক 8,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, কিন্তু একটি প্রতিষ্ঠানের কাছে 5,000 কোটি টাকা পাবে এবং 3,000 কোটি টাকা আমাদের সকল ইন্ডাস্ট্রিতে আমাদের এই ঋণ দিয়েছে। আমরা 2017 সালে যে সময় আমরা রিলোকেশন হলাম ঢাকা থেকে সাভারে, সে সময় কিন্তু আপনার এখানে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী করে দিবে বিধায় আমরা এখানে 8,000 কোটি টাকা আবার নতুন করে বিনিয়োগ করেছি। যার কারণে দেখা গেছে যে আমাদের ওইখানে গিয়ে আমরা যে কনস্ট্রাকশন করেছি, আমরা মেশিনারিজ এনেছি, আমরা যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা লস করেছি। তার ফলে দেখা গেছে যে আসলে আমরা কিন্তু আর্থিকভাবে আমরা কিন্তু অনেক দৈন্য দশার অবস্থায় আমরা আছি। আর তার উপরে দেখা গেছে আজকে 6 থেকে 7 বছর হয়ে গেল আমরা যে রিলোকেশন করলাম, সেই রিলোকেশনের ফলটা কিন্তু আমরা পেলাম না, কারণ আমাদের যে কম্পোনেন্ট গুলো যেগুলো কমপ্লায়েন্টের জন্য, বিশেষত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা আপনার পরিপূর্ণরূপে আপনার হয়নি। যার কারণে দেখা গেছে যে আমরা অর্ধেক মূল্যে আপনার বিদেশি নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমাদের পণ্যগুলো সেল করছি এবং লসের সময় লস করে কিন্তু আমরা আমাদের ব্যবসা পরিচালনা করছি। তো এইখানে দেখা যায় যে এই যে 6-7 বছরের ভিতরে কিন্তু আপনার
70% ট্যানারি কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। তো এইটার প্রভাব কিন্তু বলছেন যে আপনাদের সেখানে সিটিপি সহ যে পরিবেশ সুরক্ষায় যেসব ব্যবস্থা রাখার কথা ছিল চামড়া শিল্পনগরী সেটা পরিপালন করা হয়নি। এমন অবস্থায় এই ব্যবসার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? দেখুন, আমি মনে করি যে আমাদের চ্যালেঞ্জ হলো দুটো। আমাদের অলরেডি 25 থেকে 30টি ট্যানারি কিন্তু আপনার কমপ্লায়েন্টের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে সার্টিফিকেট সেটা কিন্তু আমরা 6 মাসের ভিতরে আমরা পেতে পারি, যদি আমরা এই দুইটা কম্পোনেন্ট আমরা কনফার্ম করতে পারি, অর্থাৎ লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সো আমরা মনে করি যে সরকার যেহেতু আন্তরিক এবং সরকার বিভিন্নভাবে আপনার মাননীয় বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব এটা নিয়ে আপনার দেখছেন, আমাদের শিল্পমন্ত্রী মহোদয় দেখছেন, এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের উনিও কিন্তু এটা নিয়ে আপনার খুব সিরিয়াসলি আপনার দেখছেন। তো আমরা আশা করি যে হয়তোবা আমরা এই যে আমাদের যে এক্সিস্টিং সিটিপি আছে সেটাকে রেটিফিকেশন আপগ্রেডেশন আমরা করতে পারবো, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য নতুন প্রজেক্ট নিয়ে যাতে আমরা সেটা ম্যানেজ করতে পারি সেটারও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আপনার বলে দিয়েছে যে আমাদের শিল্প নগরীর পাশে আরেকটা সেকেন্ড পেজ নিয়ে আপনার যাতে একটা নতুন আধুনিক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করা যায় সেটার ব্যাপারে কাজ শুরু করার জন্য। এর মধ্যে ডিপিপি আপনার হাতে নিয়েছে শিল্প মন্ত্রণালয় বিসিক। এইখানে আমরা মনে করি যে বিসিক এই ক্ষেত্রে আপনার হয়তোবা আমাদের সাথে কনসালটেন্সি করে এই প্রজেক্টটা নিবে, তাহলে আমার মনে হয় যে কোনোভাবে আর ওই ব্যর্থতা দায় বিসিকে নিতে হবে। ধন্যবাদ জনাব শাহিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভোলায় চাহিদার চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও জেলাবাসী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, উল্টো জাতীয় গ্রিড থেকে আনতে হচ্ছে। 6 মাসের আগে লোডশেডিং সমস্যার সমাধান দেখছেন না কর্তৃপক্ষ। ভোলার বিদ্যুৎ চাহিদা 130 মেগাওয়াট, সদর উপজেলার 40 মেগাওয়াট ক্ষমতার একটি এবং বোরহানউদ্দিন উপজেলার 225 ও 220 মেগাওয়াট ক্ষমতার আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে এই চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। বোরহানউদ্দিনের কেন্দ্র দুটি থেকে 90 ও 40 মেগাওয়াটের দুইটি ট্রান্সফরমারের সাহায্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু 2022 সালের ডিসেম্বরে 40 মেগাওয়াট ট্রান্সফরমারটি নষ্ট হলে বোরহানউদ্দিন থেকে সরবরাহ দাঁড়ায় 90 মেগাওয়াট। আর চলতি বছরের 25 জানুয়ারি সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি নষ্ট হলে সেখান থেকে মিলছে 10 মেগাওয়াট। এতে জেলায় 30 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে, হচ্ছে লোডশেডিং। ভোলায় পর্যাপ্ত গ্যাস থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আধা ঘন্টা আসে, 2 ঘন্টা আসে না, 20 মিনিট থাকলে 3 ঘন্টা থাকে না। আমরা এখন ন্যাশনাল গ্রিড থেকে বর্ণাঢ্য থেকে নিচ্ছি, নেওয়াতে আমাদের ন্যাশনাল গ্রিডের রুলস অনুসারে চাহিদা অনুসারে লোড না পাওয়াতে আমরা লোডশেড দিতে বাধ্য হচ্ছি। ট্রান্সফরমার কবে চালু হবে তা অনিশ্চিত, তবে সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি ঠিক করতে আরও 6 মাস লাগবে। যন্ত্রপাতিটা প্রয়োজন সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনার জন্য চেষ্টা করতেছি এবং আশা করি আগামী 5-6 মাসের মধ্যে এটা পুনরায় আবার রান করবে। সরকারের যে যে জায়গাগুলোতে এই বিষয়টিকে জানানো দরকার সেটি আমরা জানিয়েছি। খুব দ্রুতই হয়তো এই 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বা ট্রান্সমিটারের যে সমস্যাটি হয়েছে সেটির সমাধান হবে। দ্রুত ট্রান্সফরমার ও বিদ্যুৎ কেন্দ্র মেরামতের পাশাপাশি ভোলা সদর ও চরফ্যাশনের সাবগ্রিড স্টেশন নির্মাণের কাজ শেষ করার দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিকাশের অ্যাডমানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস অ্যামেক্স কার্ড। এখন থেকে গ্রাহকরা বাংলাদেশে ইস্যুকৃত যে কোনো অ্যামেক্স, সিটি ম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাডমানি করতে পারবেন। এর ফলে অ্যামেক্স ও সিটি ম্যাক্সের গ্রাহকদের ছোট বড় সব আর্থিক লেনদেন সহজ হবে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবাটির উদ্বোধন করা হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ জানান, এই সুবিধা ব্যাংক ও কার্ড ও মোবাইল আর্থিক সেবাকে আরও সহজ করে এ খাতকে সমৃদ্ধ করবে। অ্যামেক্সে যুক্ত হওয়ায় কার্ডটি লাখ লাখ গ্রাহক মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন।
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট, লেনদেন হয় প্রায় ৯৮৬ কোটি টাকা। দর বেড়েছে ৫০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। রোববার শুরুতে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৫ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট, অবস্থান করছে ৫,৬৯৬ পয়েন্টে। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৭৪ কোটি টাকা। হাত বদলে অংশ নেয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় বেস্ট হোল্ডিংস এবং তৃতীয় অবস্থানে নাভানা ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে আজ বীমা কোম্পানির দাপট দেখা গেছে। তালিকায় প্রথম পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৯৭.৭৬ পয়েন্ট। লেনদেন হয় ১৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।